বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বঙ্গবন্ধু কলেজ ক্লাসরুমে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোষ বিভাজন আর কোষ বিভাজনের অ্যামাটোসিস প্রক্রিয়া। অ্যামাটোসিস প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে, কোষ চক্র রয়েছে, যেগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এই ধাপগুলো অঙ্কন, বর্ণনা, গুরুত্ব আমরা আলোচনা করতে পারব। শুরুতে আসি মাইটোসিস কোষ বিভাজনটা। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তোমরা ক্লাস 9-10 এই কোষ বিভাজনগুলো পড়ে এসেছো। নিশ্চয় জানো যে মাইটোসিস কোষ বিভাজন কয় প্রকার। এটি হচ্ছে 5 প্রকার, তথা প্রোফেজ, প্রোমোটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো শুরুতে আমরা আসি প্রোফেজে। প্রোফেজ হচ্ছে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী একটি পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বা জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো ক্রমশ খাটো হতে থাকে। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে। আমরা চিত্র দেখছি যে মাইটোসিস কোষ বিভাজনকে 5টি ভাগে ভাগ করেছে, দেখলাম। এরপরে প্রোফেজ। প্রোফেজটা হচ্ছে নিউক্লিয়াস বড়, জল বিয়োজন ক্ষমতা বেশি, এর ক্রোমোজোম খাটো মোটা হয়, ক্রোমাটিক সৃষ্টিতে সহায়তা করে। এই হচ্ছে প্রোফেজের চিত্র। আর প্রোফেজের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস রয়েছে। এরপরে দ্বিতীয় ধাপ আসি প্রোমেটাফেজ। প্রোফেজের পরবর্তী ও মেটাফেজের পূর্ববর্তী পর্যায়কে প্রোমেটাফেজ বলে। এটি স্বল্পস্থায়ী দশা। নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটতে থাকে এবং ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। এই পর্যায়ে প্রোটিন নির্মিত এবং দুমেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি মাক্রোযন্ত্রের সৃষ্টি হয়। মাক্রোযন্ত্রের দু ধরনের তন্তু দেখা যায়, যথা মাপতন্ত্র ও আকর্ষণ তন্ত্র। নিউক্লিয়াসের আয়তন ধীরে ধীরে কমতে থাকে এবং এ পর্যায়ে শেষে এর অবলুপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে। এই হচ্ছে প্রোমেটাফেজ। এরপরে রয়েছে মেটাফেজ। তাহলে মেটাফেজটা হচ্ছে কি? প্রোমেটাফেজের পরবর্তী এবং অ্যানাফেজের পূর্ববর্তী ধাপে হচ্ছে মেটাফেজ। তো এটি স্বল্পস্থায়ী একটি পর্যায়। এই পর্যায়ে মাক্রোযন্ত্রের গঠন সমাপ্ত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো তার বিষুবীয় তলে একটি লাইনে সারিবদ্ধ হয়ে সজ্জিত হয়। স্পিন্ডযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। তাহলে স্পিন্ডযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। এ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি আপত্ত সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি মেটাফেজ। মেটাফেজের উপরে অংশ হচ্ছে মেরু, তারপরে ট্রান্সট্রাকশন ফাইবার, এরপরে স্পিন্ডযন্ত্র, বিষুবীয় অঞ্চল এবং ক্রোমোজোম। তো ক্রোমোজোম সমূহের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সর্বাধিক মোটা ও খাটো ক্রোমোজোম হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। এরপরে অ্যানাফেজ দশা। মেটাফেজের পরবর্তী ও টেলোফেজের আগের পর্যায় হলো অ্যানাফেজ। এটি সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী পর্যায়। সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি আপত্ত ক্রোমোজোমে পরিণত হয়। আপত্ত ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অপর মেরুর দিকে পৌঁছায়। এর চেয়ে দুটো মেরু, প্রতিটি ক্রোমোজোমের দুটি আলাদা ক্রোমাটিডের মেরুমুখী চলন, আকর্ষণ তন্ত্র সংকোচনের ফলে এদের মেরুমুখী চলন ঘটে। মেরুমুখী চলনের সেন্ট্রোমিয়ার অগ্রগামী ক্রোমোজোমের আকৃতি আপত্ত ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের বিভিন্ন অবস্থানের জন্য চলনের সময় এদেরকে অনেক সময় ভি, এল, জে এবং আই অক্ষরের মতো দেখায়।
আমরা চিত্রে অ্যানাফেজ দশার প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিডে একটি আবদ্ধ ক্রোমোজোমে পরিণত হচ্ছে। আবদ্ধ ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক আরেক মেরুর দিকে চলে যাচ্ছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক মেরুর দিকে চলে আসছে এবং পরবর্তী আরেক মেরুর দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে অ্যানাফেজ দশা। এরপরে আমরা আসবো টেলোফেজে। টেলোফেজ এটি মাইটোসিসের সর্বশেষ ধাপ। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে গিয়ে স্থির থাকে। বিপরীত মেরুতে আগত ক্রোমোজোমগুলোর পানির ফলে কুণ্ডলী খুলে যায় এবং দৈর্ঘ্যের অধিক মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। বলা আছে যে কোষের দুই মেরুতে আগত ক্রোমোজোমগুলো পুনরায় পানি শোষণ করে সরু ও লম্বা হয়। নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। দুটি মেরুতে দুটি আপত্ত নিউক্লিয়াসের সৃষ্টি হয়। স্পিন্ডযন্ত্র অদৃশ্য হয়ে যায়। কোষ প্লেট সৃষ্টি হয়। এখানে কোষ প্লেট সৃষ্টি হওয়ার মাধ্যমে দুটি আপত্ত কোষের সৃষ্টি হচ্ছে এবং নতুন কোষ প্লেট সৃষ্টি হচ্ছে। আমরা টেলোফেজের চিত্র দেখি, ভিডিওতে দেখি যে টেলোফেজটা কিভাবে দুই সাইডে গিয়ে অবস্থান করছে, বিপরীত মেরুতে অবস্থান করছে। তো এভাবে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করে নতুন কোষের সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের টেলোফেজ দশা। তো টেলোফেজের পর আমরা আসি সাইটোকাইনেসিসে। টেলোফেজ দশার শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। উদ্ভিদ কোষে বিষুবীয় অঞ্চলে একটি কোষ প্লেট গঠনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এতে সাইটোকাইনেসিসের ফলে দুটি আপত্ত কোষের সৃষ্টি হয়। এই যে আমরা সাইটোকাইনেসিসের চিত্রে দেখতে পাচ্ছি যে দুটি আপত্ত কোষ সৃষ্টি হয়েছে। তো সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস না হলে এবং কেটোকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। একে মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজনও বলা হয়। তো এরপরে আমরা মাইটোসিস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ জেনে নিই, যেটা হচ্ছে সাইক্লিন, সমীকরণিক বিভাজন, ক্রোমাটিক, স্পিন্ডযন্ত্র, মাকুতন্ত্র ও আকর্ষণ তন্ত্র। এছাড়া রয়েছে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট। এরপর রয়েছে কোষ প্লেট। তো সাইক্লিনটা কি দেখি যে এক বিশেষ ধরনের প্রোটিন যা একটি কোষ বিভাজন শুরু করার সংকেত প্রদান করে, এটিকে কোষ চক্রের মাস্টার প্রোটিনও বলে। এরপর আমরা আসবো সমীকরণিক বিভাজনে। মাইটোসিস বিভাজনে মাতৃকোষ ও আপত্ত কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকায় এরূপ নামকরণ করা হয়েছে। এরপর ক্রোমাটিক, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত হলে প্রতিটি সূত্রকে ক্রোমাটিক বলে। এরপরে স্পিন্ডযন্ত্র, মাকুতন্ত্র ও আকর্ষণ তন্ত্র। কোষ বিভাজনকালে দুই ধরনের তন্ত্র দেখা যায়, যথা মাকুতন্ত্র ও আকর্ষণ তন্ত্র। যেসব তন্তু মাকুর এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তাদেরকে মাকুতন্ত্র বলে। অপরদিকে যেসব তন্তু মেরু হতে মাকুর প্রস্থ মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত এবং ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ধারণ করে তাদেরকে আকর্ষণ তন্তু বলে। এই ধরনের তন্তুকে একত্রে স্পিন্ডযন্ত্র বলে। এরপর রয়েছে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট। মেটাফেজ দশার বিষুবীয় তলে ক্রোমোজোমগুলো আড়াআড়িভাবে সজ্জিত থাকে বলে এদেরকে একটি পাত বা প্লেটের মতো দেখায়। এটা বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট নামেও পরিচিত। কোষ প্লেট, উদ্ভিদে মাইটোসিস বিভাজনকালে টেলোফেজ পর্যায়ের শেষে দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে মধ্যপদার্থ তৈরি হয়। পরবর্তীতে এর উভয় পাশে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়ে কোষ প্লেট গঠন করে। এরপরে আমরা আসবো এই মাইটোসিসের কি প্রয়োজন আছে, আমরা মাইটোসিসের গুরুত্বটা কি, আমরা কেন মাইটোসিস করব। মাইটোসিসের গুরুত্ব দেখা যাচ্ছে যে দৈহিক গঠন ও দৈহিক বৃদ্ধি, বহুকোষী জীবের বৃদ্ধি ঘটে। এরপর কি রয়েছে, বংশবৃদ্ধি। বংশবৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিসের গুরুত্ব রয়েছে। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি
এছাড়া রয়েছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ। এখানে বলেছি যে আমরা যখন কোনো আমাদের শরীরে যখন কোনো ক্ষত সৃষ্টি হয়, কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো দুর্ঘটনায়, সেই ক্ষত পূরণে কোষচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মধ্যে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। ক্রমাগত ক্ষয়পূরণ, কিছু কোষের আয়ুষ্কাল কম হলে সেগুলো স্থান পূরণ করার জন্য নতুন কোষ সৃষ্টি হয়। এরপর হচ্ছে পুনরুৎপাদন, কিছু কোষের জীবনকাল অতি সীমিত হওয়ার কারণে এই প্রক্রিয়ায় নিয়মিত কোষের পুনরুৎপাদন ঘটে, যার কারণে কোষগুলো জীবিত থাকে। এরপর রয়েছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, টিউমার, ক্যান্সার ইত্যাদি। এছাড়াও ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষায়ও যে কাজ করে। প্রজনন, এটা অঙ্গজ ও অযৌন প্রজনন ঘটে। এই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।